স্বাগত জানাই আমার সকল ছাত্রছাত্রীকে দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় ভাষার ক্লাসে। আজকে আমরা পড়ব কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা। কবি শঙ্খ ঘোষ আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রধান কবি। এবছরের এপ্রিল মাসে করোনা অতিমারিতে তিনি প্রাণ হারিয়েছেন। তার লেখা কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল কাব্যগ্রন্থ জলই পাষাণ হয়ে আছে। মূল আলোচনা শুরুর আগে এক লাইনে কবিতার মূল বিষয়বস্তু বলে দিই। কঠিন পরিস্থিতি কিংবা অত্যন্ত সংকটময় পরিস্থিতিকে জয় করে আমরা কিভাবে বাঁচব বা কিভাবে বাঁচতে পারি, আজকের কবিতা আমাদের সে পাঠ শেখাবে। কবিতার প্রথম স্তবক, আমাদের ডান পাশে ধস। প্রথমেই যে শব্দটা রয়েছে ধস, তা বলার আগেই তোমাদের মনে প্রশ্ন আসবে, আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? এই প্রশ্নের উত্তর আমি কবিতার মাঝখানে এসে দেব। এবার ধস শব্দের অর্থ কি? খাড়া পাহাড় থেকে ধসে পড়া পাথর, মাটির চাই, যেখান থেকে আর এগোনোর কোনো রাস্তা থাকে না, তাকে বলে ধস। তাহলে আমাদের ডান পাশে কি রয়েছে? ধস রয়েছে। আমাদের বায়ে রয়েছে কি? গিরিখাত। আমাদের বাঁদিকে রয়েছে গিরিখাত। গিরিখাত কি? পর্বতের মধ্যবর্তী জায়গায় অবস্থিত সরু বিপজ্জনক নিচু জায়গা। পর্বতের মাঝখানে রয়েছে সরু বিপজ্জনক নিচু জায়গাকে বলে গিরিখাত। তাহলে আমাদের বায়ে রয়েছে গিরিখাত আর ডান পাশে রয়েছে ধস। আমাদের মাথায় বোমারু। বোমারু বোমারু শব্দের অর্থ কি? বোমারু হচ্ছে বোমা ফেলে যে বিমান, এই বিমানগুলিকে বলে বোমারু। এই বোমারু শব্দটির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যুদ্ধকালীন যে পরিস্থিতি দাঁড়ায় তাকে বোঝাতে চেয়েছেন। আমাদের পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি হিমানি শব্দের অর্থ কি? বরফ বা বরফের স্রোত। তাহলে আমাদের ডান পাশে ধস, বায়ে গিরিখাত। আমরা পালিয়ে যাব তার কোনো উপায় নেই, কারণ আমাদের তো ডান দিকে ধস, বাঁ দিকে গিরিখাত, পালানো অতএব যাবে না। এক জায়গায় যে স্থির থাকবো বা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো তারও কোনো উপায় নেই। আমাদের মাথার উপর যে বোমারু, আমাদের পায়ে পায়ে হিমানির বাঁধ। তাহলে এর দ্বারা পরিস্থিতিটা কেমন বা অবস্থাটা কেমন সেটা বোঝার চেষ্টা করো। তাহলে বোঝাই যাচ্ছে এটা সংকটময় পরিস্থিতি বা নেতিবাচক পরিস্থিতিকে বোঝানো হয়েছে, যেখানে কোনো বাঁচবার উপায় কিন্তু দেখা যাচ্ছে না। পরবর্তী অংশে আমাদের পথ নেই কোনো। আমাদের পথ নেই কোনো, এখানে কিসের পথের কথা বলা হচ্ছে? বিভিন্ন প্রতিকূলতায় যে বাঁচবার কোনো পথ নেই, বেঁচে থাকার সেই পথের কথা বলা হয়েছে। অর্থাৎ এখানে বাঁচার পথের কথা বলা হয়েছে। এখানে বাঁচার পথের কথা বলা হয়েছে। এবার বলি, তোমাদের বলছি যে আমাদের বলতে কাকে বোঝানো হয়েছে। আমাদের বলতে কবিতায় কবি কাকে বোঝাতে চেয়েছেন? এই কবিতায় আমরা বা আমাদের বলতে সংকটময় পরিস্থিতিতে বেঁচে থাকা গুটি কতক মানুষের কথা বলা হয়েছে। আবার বলছি, আমরা বলতে সংকটময় পরিস্থিতিতে বেঁচে থাকা গুটি কতক মানুষের কথা বলা হয়েছে, যারা অত্যন্ত কঠিন কঠোর পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে আছে। তাদেরই জবানি হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা। সংকটময় বা অত্যন্ত
প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকা গুটি কতক মানুষ যারা অত্যন্ত কঠিন কঠোর পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে আছে, তাদেরই জবানি হলো আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা। তারাই জানাচ্ছে যে প্রতিকূল বা খারাপ পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকা যায়, কিভাবে খারাপ পরিস্থিতি জয় করা যায়। পরবর্তী অংশ দেখো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। তালবস্য ব এই শব্দটির দ্বারা বোঝায় মৃতদেহ বা লাশ। এখানে প্রতিকূল পরিস্থিতিতে আমাদের আশ্রয়গুলি ধূলিসাৎ হয়ে গেছে, তাসের ঘরের মতো সব ভেঙে পড়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা অর্থাৎ শিশুরাও মরে পড়ে রয়েছে বাড়ির উঠোনের কাছে দূরে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত এখানে কিন্তু মৃত। এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? এর দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে কোনো যুদ্ধ আসলে কিংবা কোনো হত্যার বিভৎসতা কোনো মানুষকেই রেহাই দেয় না, এমনকি শিশুদেরও না। এর পরবর্তী ক্ষেত্রেই ওই মানুষগুলি যারা সংকটময় পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে রয়েছে, ওই মানুষগুলো প্রশ্ন করেছে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমরাও তবে এই মুহূর্তে এইভাবে মরে যাব নাকি? এই সংকটময় পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে বেঁচে থাকা মানুষগুলো প্রশ্ন করেছে, প্রতি মুহূর্তে বা এই মুহূর্তে প্রাণ হারাবো বলে তাদের মনে হয়েছে। কিন্তু না, এখান থেকে বাঁচার রাস্তাই রয়েছে পরের লাইনে। এই পরের লাইনেই বাঁচার রাস্তা কবি দেখিয়েছেন। যেই মুহূর্তে তাদের মনে হয়েছে আমাদের পথ নেই আর, অর্থাৎ বাঁচবার আর কোনো পথ নেই, কবি সেই বাঁচার আশা দিয়েছেন। কোন লাইনে? শেষ লাইনে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি বলেছেন, এসো আমরা একসাথে সকলে মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে থাকি। আমরা সবাই একসাথে মিলে মিশে একত্রিত বা ঐক্যবদ্ধ হয়ে থাকি। এই কবিতার দ্বারা এটাই বোঝানো হয়েছে। মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো বাধা দ্বারাই তাকে আটকানো সম্ভব না। এই কবিতার দ্বারা এই অংশটুকুই বোঝানো হয়েছে। আশা করি প্রথম পর্ব তোমরা সকলেই বুঝেছ। দ্বিতীয় পর্ব পরবর্তী ক্লাসে পড়ানো হবে। ধন্যবাদ।